বাবা যখন পোস্টমর্টেম করার জন্য তার সেই পুরনো কাঠের বাক্স থেকে ধারালো লাশ কাটার ছুরিটা হাতে নিলেন, ঠিক তখনই লোডশেডিং হল। ঝপ করে পুরো মর্গ অন্ধকার। বাইরে তখন বৃষ্টির তোড়জোড় চলছে। আমাদের জেনারেটরের কানেকশন ছিল, কিন্তু সেটা চালু হতে সবসময় মিনিটখানেক দেরি হয়। সেই 1 মিনিটের ঘুটঘুটে অন্ধকারে আমি মোবাইলের টর্চ জ্বালাতে যাব। এমন সময় মনে হল মর্গ জুড়ে একটা দীর্ঘশ্বাস, বাতাসে একটা ফিসফিসানি। কেউ যেন আমার কানে কানে বলছে, হাত দিবি না। আমার গায়ের রক্ত হিম হয়ে গেল। ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ। আমি চমকে এদিক ওদিক তাকালাম, টর্চের আলো ফেললাম। কেউ নেই, শুধু আমি আর বাবা আর ওই লাশ। আমি কাঁপা কাঁপা গলায় বাবাকে জিজ্ঞেস করলাম, আব্বা কিছু শুনলা? কে যেন কথা কইল। বাবা তখন অন্ধকারের মধ্যেই পকেট থেকে ম্যাচ বের করে মোমবাতি জ্বালালেন। মোমবাতির কাঁপা কাঁপা আলোয় বাবার মুখটা কেমন অদ্ভুত লাগছিল। তিনি বিরক্ত অথচ গম্ভীর গলায় বললেন, ধুর বেটা, বাতাসের শব্দ। টিনের চালে বৃষ্টি পড়লে এমন শব্দ হয়। লাশ কাটতে এসে এত ভয় পাইলে চলে? ততক্ষণে জেনারেটরের লাইট জ্বলে উঠল। টিউবলাইটে কয়েকবার জ্বলতে গিয়ে নিভে গিয়ে আবারও জ্বলে উঠল। বাবা কাজ শুরু করলেন, আমি পানি এগিয়ে দিলাম। লাশটার গলায় দড়ির দাগ পরীক্ষার সময় বাবার চোখ আটকে গেল মেয়েটার গলার নিচে। সেখানে কালো সুতোয় ঝোলানো একটা চিকন সোনার চেন ছিল। চেনটা চামড়ার সাথে একেবারে লেপ্টে আছে, যেন গলার মাংসের ভেতরে ঢুকে গেছে। চেনের লকেটে কিছু একটা লেখা, একটা নকশা। মর্গে তখন আমরা দুজন ছাড়া আর কেউ নেই। শয়তান তখন বাবার মাথায় ভর করেছে। তিনি চেনটা খুব সাবধানে, যেন কেউ বুঝতে না পারে, এমন ভঙ্গিতে লাশের গলা থেকে খোলার চেষ্টা করলেন। আমি দেখলাম বাবাই কি করছেন। আমি ফিসফিস করে বললাম, আব্বা এইটা পুলিশের লিস্টে নাই, রাইখা দাও, ঝামেলা হইব। বাবা আমার দিকে তাকিয়ে চোখ রাঙিয়ে বললেন, চুপ থাক, পুলিশের লিস্টে নাই। পুলিশের লিস্টে থাকলে ওরা আগেই নিয়ে যাইত। অভাবের সংসারে এইটুকু সোনার অনেক দাম। বাবা চেনটা ছিঁড়ে ফেললেন না, বরং খুব কায়দা করে লকেটটা খুললেন। লকেটটা হাতে নিতেই বাবার হাতটা একটু কেঁপে উঠল, যেন জিনিসটা খুব ঠান্ডা অথবা খুব গরম। আমার নাম রিয়াজ। আমি এখন যা বলতে যাচ্ছি তা আমার জীবনের এক ভয়াবহ অভিশপ্ত স্মৃতি। আপনারা হয়তো ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নাম শুনেছেন। দিনের বেলা শত শত রুগী, ডাক্তার, নার্স আর মানুষের কোলাহলে জায়গাটা যতটা জীবন্ত মনে হয়, রাতের বেলা ঠিক ততটাই মৃত্যুপুরী হয়ে ওঠে। বিশেষ করে সেই লাশ কাটা ঘর বা মর্গ। ওখানকার বাতাস সবসময় ফিনাইলের গন্ধে ভরা থাকে, কেমন একটা ভ্যাপসা পচা গন্ধ ভাসে। আমার বাবা মফিজউদ্দিন ছিলেন এই হাসপাতালের প্রধান ডোম। ৩৫ বছর ধরে তিনি লাশ কাটছেন। পচা, গলা, খণ্ডিত, রেললাইনের পাশে পড়ে থাকা বেওয়ারিশ এমন কোনো লাশ নেই যা তার হাতে ওঠেনি। সবাই বলতো মফিজ ডোমের পাথরের কলিজা। লাশের গন্ধ তার কাছে আতরের মতো। কিন্তু সেই পাথরও যে ভয়ের চোটে গলে পানি হয়ে যেতে পারে তা আমি নিজের চোখে দেখেছি। সেই ঘটনা বাবাকে শুধু পাগলই করেনি, তাকে জ্যান্ত জাহান্নামে পুড়িয়ে মেরেছে। আজ বাবার মৃত্যুর এত বছর পর আমি সেই রাতের কথা বলার সাহস পাচ্ছি। আপনি দয়া করে মানুষকে জানাবেন ভাইজান। ঘটনার শুরু এক বর্ষামুখর রাতে। আষাঢ় মাসের তুমুল বৃষ্টি হচ্ছিল সেদিন। আকাশ ভেঙে যেন পানি নামছিল। ব্রহ্মপুত্র নদের দিক থেকে আসা ঠান্ডা বাতাসে হাড় পর্যন্ত কেঁপে যাচ্ছিল। আমি আর বাবা তখন মর্গের পাশের ছোট রুমটায় বসেছিলাম। রাত তখন প্রায় ২:৩০। চারিদিক একেবারে চুপচাপ, শুধু টিনের চালে বৃষ্টির একটানা ঝমঝম আওয়াজ, আর মাঝে মাঝে দূরে মেঘের গর্জন। হঠাৎ আমাদের ল্যান্ডলাইন ফোনটা বেজে উঠল। হাসপাতালের ইমার্জেন্সি থেকে কল। খবর এলো একটা সুইসাইড কেস আছে, এক্ষুনি পোস্টমর্টেম করতে হবে, কারণ সকাল সকাল পুলিশ রিপোর্ট নিয়ে বডি হ্যান্ডওভার করবে। বাবার সেদিন ডিউটি ছিল না, কিন্তু জরুরি তলব পড়ায় যেতে হলো। আমিও বাবার সাথে গেলাম। বাবার বয়স হয়েছিল, তাই মাঝে মাঝে আমি বাবাকে বিভিন্ন কাজে সাহায্য করতাম। এই যেমন লাশ ধরাধরি করা, স্ট্রেচার টানা, যন্ত্রপাতি এগিয়ে দেওয়া। মর্গের গেট খুলে ভেতরে ঢোকার পর নাকে সেই পরিচিত কটু গন্ধটা ধাক্কা দিল।
আবছা আলোয় দেখলাম একটা স্ট্রেচারে সাদা চাদরে ঢাকা একটা লাশ রাখা আছে। পুলিশের দুজন কনস্টেবল আর একজন এসআই দাঁড়িয়ে আছে। তারা কাগজপত্র বুঝিয়ে দিয়ে বাবার হাতে একটা ফর্ম ধরিয়ে দিয়ে চলে গেলেন। তারা যেন হাঁপ ছেড়ে বাঁচলেন, কারণ ওই রাতে মর্গের পরিবেশটা ছিল অন্যরকম, একটু গা ছমছমে। বাবা গ্লাভস পরে লাশের মুখ থেকে চাদর সরালেন। আমি সত্যি বলছি, আমি জীবনে অনেক লাশ দেখেছি, কিন্তু এমনটা দেখিনি। চাদর সরানোর পর আমি অবাক হয়ে গেলাম। এরকম একটা সুন্দর মানুষ আত্মহত্যা করতে পারে, বিশ্বাস করা কঠিন। বয়স বড়জোর ২৭ কি ২৮, গায়ের রং দুধে আলতা, কিন্তু মৃত্যুর কারণে সেটা ফ্যাকাশে নীল হয়ে গেছে। নাম ছিল আফরিন। গলায় দড়ির কড়া দাগ কালশিটে পড়ে গেছে, কিন্তু সবচেয়ে ভয়ের ব্যাপার ছিল তার চোখ দুটো, খোলা, ঘোলাটে, যেন এখনও তাকিয়ে আছে আমার দিকে। মনে হচ্ছিল সে সব দেখছে, সব বুঝছে। বাবা যখন পোস্টমর্টেম করার জন্য তার সেই পুরনো কাঠের বাক্স থেকে ধারালো লাশ কাটার ছুরিটা হাতে নিলেন, ঠিক তখনই লোডশেডিং হল। ঝপ করে পুরো মর্গ অন্ধকার। বাইরে তখন বৃষ্টির তোড়জোড় চলছে। আমাদের জেনারেটরের কানেকশন ছিল, কিন্তু সেটা চালু হতে সবসময় মিনিট খানেক দেরি হয়। সেই ১ মিনিটের ঘুটঘুটে অন্ধকারে আমি মোবাইলের টর্চ জ্বালাতে যাব, এমন সময় মনে হল মর্গ জুড়ে একটা দীর্ঘশ্বাস, বাতাসে একটা ফিসফিসানি। কেউ যেন আমার কানে কানে বলছে, হাত দিবি না। আমার গায়ের রক্ত হিম হয়ে গেল। ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ। আমি চমকে এদিক ওদিক তাকালাম, টর্চের আলো ফেললাম। কেউ নেই, শুধু আমি আর বাবা আর ওই লাশ। আমি কাঁপা কাঁপা গলায় বাবাকে জিজ্ঞেস করলাম, আব্বা, কিছু শুনলা? কে যেন কথা কইল। বাবা তখন অন্ধকারের মধ্যেই পকেট থেকে ম্যাচ বের করে মোমবাতি জ্বালালেন। মোমবাতির কাঁপা কাঁপা আলোয় বাবার মুখটা কেমন অদ্ভুত লাগছিল। তিনি বিরক্ত অথচ গম্ভীর গলায় বললেন, ধুর বেটা, বাতাসের শব্দ। টিনের চালে বৃষ্টি পড়লে এমন শব্দ হয়। লাশ কাটতে আইসা এত ভয় পাইলে চলে? ততক্ষণে জেনারেটরের লাইট জ্বলে উঠল। টিউবলাইটটা কয়েকবার জ্বলতে গিয়ে নিভে গিয়ে আবারও জ্বলে উঠল। বাবা কাজ শুরু করলেন। আমি পানি এগিয়ে দিলাম। লাশটার গলায় দড়ির দাগ পরীক্ষার সময় বাবার চোখ আটকে গেল মেয়েটার গলার নিচে। সেখানে কালো সুতোয় ঝোলানো একটা চিকন সোনার চেন ছিল। চেনটা চামড়ার সাথে একেবারে লেপ্টে আছে, যেন গলার মাংসের ভেতরে ঢুকে গেছে। চেনের লকেটে কিছু একটা লেখা, একটা নকশা। মর্গে তখন আমরা দুজন ছাড়া আর কেউ নেই। শয়তান তখন বাবার মাথায় ভর করেছে। তিনি চেনটা খুব সাবধানে, যেন কেউ বুঝতে না পারে এমন ভঙ্গিতে লাশের গলা থেকে খোলার চেষ্টা করলেন। আমি দেখলাম বাবাই কি করছেন। আমি ফিসফিস করে বললাম, আব্বা, এইটা পুলিশের লিস্টে নাই, রাইখা দাও, ঝামেলা হইব। বাবা আমার দিকে তাকিয়ে চোখ রাঙিয়ে বললেন, চুপ থাক, পুলিশের লিস্টে নাই। পুলিশের লিস্টে থাকলে ওরা আগেই নিয়ে যাইত। অভাবের সংসারে এইটুকু সোনার অনেক দাম। বাবা চেনটা ছিঁড়ে ফেললেন না, বরং খুব কায়দা করে লকেটটা খুললেন। লকেটটা হাতে নিতেই বাবার হাতটা একটু কেঁপে উঠল, যেন জিনিসটা খুব ঠান্ডা অথবা খুব গরম। কিন্তু ওটা উনি নিজের পকেটে ঢুকিয়ে ফেললেন তক্ষুনি। আমরা জানতাম না ওই চেনটা কোনো সাধারণ অলংকার ছিল না। ওটা ছিল একটা তালা, যা খুলে বাবা নিজের মৃত্যুর পরোয়ানায় সই করে ফেললেন। পোস্টমর্টেম শেষ করতে করতে প্রায় ভোর ৪টে হয়ে গেল। আমরা যখন কাজ শেষ করে হাত ধুচ্ছি, তখন আমার মনে হল লাশটার মুখের ভঙ্গি বদলে গেছে। আগে মনে হচ্ছিল সে তাকিয়ে আছে, এখন মনে হল তার ঠোঁটের কোণায় খুব সামান্য একটা বাঁকা হাসি লেগে আছে, যেন সে আমাদের বোকামি দেখে হাসছে। আমরা যখন বাসায় ফিরলাম তখন ফজরের আজান দিচ্ছে। আমার বাসা হাসপাতাল কোয়ার্টারেই, নিচতলায়। স্যাঁতস্যাঁতে রুম, দুটো মাত্র ঘর। বাবা এসেই গেঞ্জিটা পাল্টে চেনটা আলমারির পুরনো কাপড়ের ভাঁজে মায়ের একটা শাড়ির ভেতরে লুকিয়ে রাখলেন। মা তখন রান্নাঘরে ভাতের চাল ধুচ্ছিলেন। বাবা আমাকে ইশারা করলেন চুপ থাকতে। আমি ক্লান্ত ছিলাম, তাই কথা বাড়ালাম না। ভাবলাম যা হওয়ার হয়েছে, কাল হয়তো বাবা ওটা বিক্রি করে দেবে। সেই দিনটা কোনো মতে কাটল, কিন্তু বিপত্তি শুরু হল
পরের রাত থেকে আমি আর বাবা একই ঘরে ঘুমাই। মা পাশের রুমে ছোট বোনকে নিয়ে থাকেন। সেদিনও লোডশেডিং ছিল, ভ্যাপসা গরম। আমি জানালার পাশে শুয়েছিলাম, বাবা খাটের অন্য পাশে। মাঝরাতে হঠাৎ একটা অদ্ভুত শব্দে আমার ঘুম ভেঙে গেল। মনে হল কেউ একজন খুব কষ্টে শ্বাস নিচ্ছে, যেন শ্বাসনালীতে কিছু আটকে গেছে। গোঙানির মতো শব্দ। আমি ধরপড় করে উঠে বসলাম। মোবাইলটা বালিশের নিচ থেকে নিয়ে টর্চ জ্বালালাম। আলোটা বাবার উপরে পড়তেই আমি শিউরে উঠলাম। বাবা ঘরমাক্ত শরীরে বিছানায় ছটফট করছেন। তার শরীরটা অদ্ভুতভাবে বেঁকে গেছে, চোখ দুটো উল্টে কপালে উঠে গেছে, শুধু সাদা অংশ দেখা যাচ্ছে, আর মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। মনে হচ্ছে অদৃশ্য কেউ বাবার বুকের উপর বসে তার গলা টিপে ধরে আছে। আমি ভয়ে চিৎকার দিয়ে উঠলাম, আম্মা, আম্মা, আব্বার কি হয়েছে দেখো। আমার চিৎকারে আম্মা দৌড়ে এলেন। মা এসে বাবাকে অনেক কষ্টে শান্ত করলেন। বাবার মুখে পানি ছিটিয়ে দিলেন। বাবা উঠে বসে থরথর করে কাঁপছিলেন। তার চোখগুলো তখনও বড় বড়, যেন তিনি চোখের সামনে ভয়ানক কিছু দেখেছেন। মা গ্লাসে করে পানি এগিয়ে দিলেন। পানি খাওয়ার পর বাবা হাঁপাতে হাঁপাতে ফিসফিস করে বললেন, রিয়াজ, ওই মাইয়াটা আইছিল। আমি অবাক হয়ে বললাম, কোন মেয়ে আব্বা? বাবা ভয়ে বিস্মারিত চোখে আমার দিকে তাকালেন। তারপর তিনি যা বললেন তাতে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আফরিন, যার লাশ কাল কাটলাম। মায়ের মুখ ভয়ে সাদা হয়ে গেল। মা ভাবলেন বাবা হয়তো লাশের চিন্তায় স্ট্রেস থেকে দুঃস্বপ্ন দেখছেন। মা বললেন, তুমি এসব কি চিন্তা করতেছ? অজু কইরা সুরা পইরা ঘুমাও, তাবি জানলে সব ঠিক হয়ে যাইব কাল। বাবা আর কোনো কথা না বলেই শুয়ে পড়লেন। কিন্তু আমি দেখলাম বাবার নজর বারবার আলমারির দিকে যাচ্ছে। তিনি আর ওই রাতে ঘুমাতে পারলেন না। সারা রাত তিনি বিড়বিড় করে দোয়া পড়তে লাগলেন। কিন্তু ব্যাপারটা সেখানেই শেষ হল না, বরং ওটা ছিল শুরু। পরের 2 দিন বাবার অবস্থা চোখের সামনে খারাপ হতে লাগল। বাবা ডিউটিতে যাওয়া বন্ধ করে দিলেন। তিনি বলতেন তিনি যখনই একা থাকেন তখনই নাকি আফরিনকে দেখতে পান, বাথরুমের আয়নায়, এমনকি দিনের বেলাতেও। বাবা বলতেন মেয়েটা নাকি স্বাভাবিকভাবে হাঁটে না, তার পা উল্টো। একদিন দুপুরে আমি বাজার থেকে ফিরে দেখি বাবা ঘরের কোনায় বসে আছেন, হাতে একটা বাটি। তিনি কাঁপছেন। আমি কাছে যেতেই বাবা আমাকে জড়িয়ে ধরলেন। বললেন, রিয়াজ, আজকা বাথরুমে গেছিলাম, আয়নায় দেখি আমার চেহারা নাই, ওই মাইয়ার চেহারা। আমারে কয় চেইনটা দে। আমি বাবাকে বললাম, তাহলে চেইনটা দিয়ে দাও। কার জিনিস কে জানে, হয়তো এইটার লাইগাই ঘুরতেছে ওইভাবে আত্মাটা। পুলিশের কাছে গিয়া জমা দিয়ে দাও। বাবা তখন মাথা নিচু করে কান্নাকাটি শুরু করলেন। বললেন, আমি তো ওইটা বেইচা দিছি রে বাপ। ওই টাকা দিয়া তোর মায়ের ওষুধের বকেয়া শোধ করছি, তোর বোনের পরীক্ষার ফিস দিছি, এখন চেইন কই পামু? বাবার কথা শুনে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। বিক্রি হলে দিয়েছে? এখন এই চেইন ফেরত পাওয়া তো অসম্ভব। স্বর্ণকাররা তো এতক্ষণে ওটা গলিয়ে ফেলেছে। কিন্তু বাবার অবস্থা দেখে মনে হচ্ছিল চেইন ফেরত না দিলে তিনি আর বাঁচবেন না। তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। এটা কি সত্যিই কোনো জিনের আছর, নাকি বাবার মনের ভুল, আমি বুঝতে পারছিলাম না। ডাক্তার দেখানোর মতো সামর্থ্য বা সাহস কোনোটাই আমাদের ছিল না। 3 দিন পর বাবা সিদ্ধান্ত নিলেন তিনি মেয়েটার পরিবারের সাথে দেখা করবেন। হয়তো তাদের কাছে ক্ষমা চাইলে বা কিছু টাকা দিলে এই বিপদ কাটবে। পুলিশের ফাইলে আফরিনের ঠিকানা দেওয়া ছিল, মুক্তাগাছার এক প্রত্যন্ত গ্রাম। আমি আর বাবা একদিন সকালে বাসে করে রওনা দিলাম। গ্রামটা অদ্ভুত, ছায়ায় ঘেরা। বাড়িটা খুঁজে পেতে আমাদের অনেক কষ্ট হল। জরাজীর্ণ একটা টিনের ঘর, উঠোনে আগাছা জমে আছে। আমরা পরিচয় দেওয়ার পর আফরিনের মা বেরিয়ে এলেন, বয়স্ক ভদ্রমহিলা, চোখের নিচে কালি। আমাদের পরিচয় পাওয়ার পর তিনি কান্নায় ভেঙে পড়লেন। বাবা ইতস্তত করে আফরিনের মৃত্যুর কারণ এবং আমাদের সাথে ঘটা অদ্ভুত ঘটনাগুলোর কিছু অংশ বললেন, তবে চেইন চুরির কথা ভয়ে গোপন রাখলেন। তিনি শুধু বললেন যে মেয়েটাকে তিনি স্বপ্নে দেখছেন এবং মেয়েটা কিছু একটা চাইছে। তিনি জানতে চাইলেন মেয়েটা মৃত্যুর আগে বিশেষ কিছু বলে গেছে কিনা, বা তার কোনো অপূর্ণ ইচ্ছে ছিল কিনা। আফরিনের মা চোখ মুছে যা বললেন তা শুনে আমাদের রক্তপানি হয়ে গেল। তিনি বললেন, বাবা, আমার মেয়ে স্বাভাবিক ছিল না।
ও একটা ছেলের সাথে সম্পর্কে জড়িয়েছিল, কিন্তু ছেলেটা ওকে পাত্তাও দিত না। আফরিন জেদ ধরেছিল, যে করেই হোক ওই ছেলেকেই চাই। একদিন ও একটা তান্ত্রিকের খোঁজ পায়, যে নাকি জিন বশ করে কাজ হাসিল করে দেয়। আমি অনেক বারণ করেছিলাম, কিন্তু ও শোনেনি। ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নেয়। ভদ্রমহিলার ঘরের ভেতর থেকে একটা পোড়া ডায়েরির কিছু অংশ তিনি নিয়ে এসে আমাদের দেখালেন। পাতাগুলো আগুনে ঝলসানো, কিন্তু কিছু লেখা এখনও পড়া যাচ্ছে। সেখানে শয়তান ডাকার মন্ত্র, রক্ত দিয়ে লেখা শপথ এগুলো ছিল। আফরিনের মা বলতে লাগলেন, ওই ডায়েরিতে লেখা ছিল শয়তানের সাহায্য নিতে হলে নিজের সবচেয়ে প্রিয় কিছু উৎসর্গ করতে হয়। আফরিন তাই করেছিল। ওদের বিয়ে হলো, কিন্তু শয়তানের সাথে লেনদেন এত সহজ ছিল না। বিয়ের 1 মাসের মাথায় ছেলেটা ট্র্যাক অ্যাক্সিডেন্টে মারা যায়, আর শয়তান তখন আফরিনের কাছে তার পাওনা চাইতে শুরু করে। আফরিন সহ্য করতে না পেরে আত্মহত্যা করে, কিন্তু মরার আগেও আমাকে বলেছিল, মা, আমার গলার চেনটা যেন কেউ না খোলে। ওটার মধ্যেই নাকি ওই শয়তানকেও বন্দি করার চেষ্টা করেছিল। ওটা খুললে শয়তান ছাড়া পেয়ে যাবে। বাবার মুখ তখন মরা মানুষের মতো সাদা হয়ে গেছে। আমি বুঝতে পারলাম, বাবা চেনটা খুলে আসলে আফরিনকে বা তার আত্মাকে মুক্ত করেননি, বরং ওই চেনের সাথে সম্পর্কিত যে জঘন্য জিন তার নিজের ঘাড়ে চাপিয়েছেন। আফরিন যে রূপ ধরে বাবার কাছে আসছে, সেটা আসলে আফরিন না, সেটা ওই জিন যা বাবাকে বিভ্রান্ত করছে। বাবা কাঁপতে কাঁপতে আফরিনের মায়ের কাছে চেন চুরির কথাটা জানিয়ে জিজ্ঞেস করলেন, এখন উপায় কি বুবু? মহিলা দীর্ঘশ্বাস ফেলে বললেন, উপায় তো একটাই ছিল, চেনটা লাশের সাথে দাফন করা। এখন তো লাশ কবরে, আর চেন আপনার কাছে নাই। আপনারা বড় ভুল করে ফেলেছেন ভাই। এখন আল্লাহর কাছে মাফ চাওয়া ছাড়া আর কোনো রাস্তা নাই। ওই চেন যার কাছে থাকবে, তার রক্ত না নেওয়া পর্যন্ত ওই জিনিস শান্ত হবে না। আমরা বাড়ি ফিরলাম, কিন্তু বাসে ফেরার সময় থেকেই বুঝলাম আমাদের সাথে কেউ একজন আছে। বাসের পেছনের সিটে আমি আর বাবা বসেছিলাম। হঠাৎ বাবা আমার হাত খামচে ধরলেন। তার হাতটা বরফের মতো ঠান্ডা। তিনি ফিসফিস করে বললেন, রিয়াজ, ওই দেখ জানালার বাইরে। আমি তাকালাম। বাইরে তখন সন্ধ্যা নামছে, রাস্তার পাশে ধান ক্ষেত। আমি কিছুই দেখলাম না। বাবা বললেন, উনি দেখতে পাচ্ছেন যে ধান ক্ষেতের মাঝখান দিয়ে একটা ছায়া বাঁশের সাথে সাথে দৌড়াচ্ছে। মানুষের মতো গড়ন, কিন্তু তার গতি বাঁশের চেয়েও বেশি। তার চোখ দুটো অন্ধকারেও জলজল করছে। আমরা শহরে পৌঁছালাম ঠিকই, কিন্তু সাথে করে মৃত্যু নিয়ে এলাম। বাসা পর্যন্ত পৌঁছাতে আমাদের আরও ঘণ্টাখানেক সময় লাগল। বাস থেকে যখন নামলাম তখন রাত প্রায় 8টা। শহরের রাস্তায় সোডিয়াম লাইটের হলুদ আলো, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল সেই আলোতেও কোনো তেজ নেই। সবকিছু কেমন যেন ঘোলাটে। রিকশা না নিয়ে আমরা হেঁটেই কোয়ার্টারের দিকে যাচ্ছিলাম। বাবা আমার হাতটা শক্ত করে ধরে রেখেছিলেন, যেন ছেড়ে দিলেই তিনি হারিয়ে যাবেন। আমি লক্ষ্য করলাম বাবা বারবার ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাচ্ছেন। তার নিঃশ্বাস ভারী হয়ে আসছিল, আর কপালে বিন্দু বিন্দু ঘাম জমছিল। বাতাসটা বেশ ঠান্ডা। বাসায় ঢোকার পর অদ্ভুত একটা ব্যাপার ঘটল। দরজা খোলার সঙ্গে সঙ্গে নাকে একটা উৎকট গন্ধ এসে লাগল, ঠিক যেন ইঁদুর বা বিড়াল মরে পচে গেলে যেমন গন্ধ হয়। মা দৌড়ে এলেন, বাবাকে দেখে আঁতকে উঠলেন। বাবার চেহারা তখন ভেঙে চুরে আচাকার। চোখের নিচে কালি এবং দাগগুলো আরও স্পষ্ট হয়েছে, আর গায়ের চামড়া কেমন যেন ফ্যাকাশে ধূসর বর্ণের হয়ে গেছে। মা জিজ্ঞেস করলেন, এমন পোড়া গন্ধ কিসের, আর তুমি এত দেরি করলা কেন? আমি মাকে আশ্বস্ত করার চেষ্টা করছিলাম, কিছু না আম্মা, আব্বার শরীরটা ভালো না, একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। কিন্তু আমি জানতাম এটা সাধারণ কোনো অসুস্থতা নয়। বাবা সেই রাতে কিছু খেলেন না, চুপচাপ বিছানায় শুয়ে রইলেন। আমি আর মা ড্রয়িং রুমে বসে ফিসফিস করে কথা বলছিলাম। মা বলছিলেন ঘর থেকে নাকি পচা মাংসের একটা গন্ধ আসছে, কিছুতেই যাচ্ছে না, অথচ তিনি পুরো ঘর ফিনাইল দিয়ে মুছেছেন। আমি মাকে বললাম হয়তো পাশের কোনো ড্রেন থেকে গন্ধ আসছে, কিন্তু আমি নিজেই নিজেকে বিশ্বাস করাতে পারছিলাম না। রাত গভীর হওয়ার সাথে সাথেই পরিস্থিতি আরও খারাপ হতে শুরু করল। লোডশেডিং চলছে তখন। মোমবাতির আলোয় ঘরটা কেমন যেন ভৌতিক দেখাচ্ছিল। হঠাৎ বাবার ঘর থেকে একটা গোঙানির শব্দ শুনতে পেলাম। শব্দটা মানুষের গলার মতো মনে হলো না, মনে হলো কোনো জন্তু জানোয়ার কষ্টে গোঙাচ্ছে। আমি আর মা দৌড়ে গেলাম। গিয়ে দেখি বাবা বিছানায় নেই, তিনি ফ্লোরে বসে আছেন, আর তার শরীরটা অদ্ভুতভাবে দুমড়ে মুচড়ে আছে।
তিনি নিজের 2 হাত দিয়ে নিজের গলা নিজেই চেপে ধরেছেন, যেন শ্বাস নিতে কষ্ট হয়। আমি বাবাকে ধরতে গেলাম, কিন্তু বাবার গা তখন আগুনের মতো গরম, জ্বরে গা পুড়ে যাচ্ছে। তিনি বিড়বিড় করে কিছু একটা বলছিলেন। আমি কান পেতে শুনলাম তিনি বলছিলেন, ও আইছে, ও আইছে। পরদিন সকালে আমরা সিদ্ধান্ত নিলাম বাবাকে ডাক্তার দেখাবো। এসব ভূতপ্রেত বা জিনের ব্যাপার হয়তো আমাদের মনের ভুল। বাবার এই অবস্থা আসলে অতিরিক্ত স্ট্রেস আর ভয় থেকে হয়েছে। মেডিকেল সায়েন্সে তো এসবের ব্যাখ্যা আছে। আমি বাবাকে নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সাইকিয়াট্রি ডিপার্টমেন্টে গেলাম। পরিচিত এক বড় ভাই ছিলেন ওখানে, ইন্টার্ন ডাক্তার, নাম ডাক্তার সাজ্জাদ। তিনি বাবাকে দেখে বললেন, রিয়াজ, চাচা তো সিভিয়ার ট্রমা আর ডিপ্রেশনে ভুগছেন। উনার হ্যালুসিনেশন হচ্ছে। হয়তো লাশের সাথে কাজ করতে করতে উনার মনের উপরে কোনো চাপ পড়েছে। এটাকে আমরা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বা পিটিএসডি বলি। আমি কিছু ঘুমের ওষুধ আর অ্যান্টিডিপ্রেসেন্ট দিচ্ছি। কয়েকদিন রেস্ট নিলে আর ওষুধগুলো খেলে ঠিক হয়ে যাবে। ডাক্তারের কথা শুনে আমি কিছুটা আশ্বস্ত হলাম। মনে হলো হয়তো আসলেই তাই। আমরা তো অশিক্ষিত মানুষ না। এই যুগে কি আর এসব ভূতপ্রেতে বিশ্বাস করা যায়? বাবার ব্রেনে কেমিক্যাল ইমব্যালেন্স হয়েছে, তাই তিনি উল্টাপাল্টা দেখছেন। আমি ফার্মেসি থেকে ওষুধ কিনে বাবাকে খাওয়ালাম। বাবা ওষুধের প্রভাবে ঘুমিয়ে পড়লেন, কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ টিকল না। ওষুধের প্রভাবে বাবা ঘুমাচ্ছিলেন ঠিকই, কিন্তু তার ঘুমটা স্বাভাবিক ছিল না। তিনি ঘুমের মধ্যেই হাত পা ছুড়ছিলেন। মাঝে মাঝে তার শরীরটা বিছানা থেকে কয়েক ইঞ্চি ওপরে উঠে ধপাস করে নিচে পড়ছিল, যেন কেউ তাকে অদৃশ্য রশি দিয়ে টেনে ওপরে তুলছে, আবার নিচে ফেলে দিচ্ছে। আমি সেই রাত জেগে বাবার পাশে কাটালাম। রাত তখন 3টে। হঠাৎ বাবার শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে গেছে। মনে হলো বাবার নাকের কাছে হাত দিলাম, না, শ্বাস চলছে না। আমি চিৎকার করে ডাক্তার ডাকার কথা ভাবছি। ঠিক তখনই বাবা চোখ খুললেন। সেই চোখ আমি জীবনেও ভুলব না। বাবার চোখের মণি দুটো সম্পূর্ণ উল্টে গেছে। বাবা আমার দিকে তাকিয়ে হাসলেন। সেই হাসিটা বাবার ছিল না। বাবার মুখটা কেমন যেন বাঁকা হয়ে গেল। তিনি একটা চিবানো ভারী গলায় কথা বলে উঠলেন, ওষুধ, কিসের ওষুধ খাওয়াচ্ছি সেগুলা? আমি রক্তের লগে মিশা গেছি। কথাটা শেষ করেই বাবা আবার জ্ঞান হারালেন। আমি থরথর করে কাঁপছিলাম। আমার আর বুঝতে বাকি রইল না যে এটা কোনো মেডিকেল কেস না। ডাক্তার, ওষুধ, বিজ্ঞান সব এখানে অচল। এখানে এমন কিছু আছে যা আমাদের ধরাছোঁয়ার বাইরে। আমি সিদ্ধান্ত নিলাম আমাকে ধর্মীয় কোনো বিশেষজ্ঞের কাছে যেতে হবে। পরদিন সকালে আমি দাদাবাড়ির গ্রামের মসজিদের ইমাম হাফেজ মাওলানা আব্দুল করিম হুজুরের কাছে গেলাম। তিনি অনেক বয়স্ক মানুষ। উনি ময়মনসিংহে থাকতেন। তখন ওনার ছেলের চিকিৎসার জন্যই তিনি ছিলেন সেখানে। অনেক পুরনো দিনের মানুষ, অনেক কিছু দেখেছেন। আমি ওনাকে পুরো ঘটনাটা খুলে বললাম। লাশ কাটার সময় চেন পাওয়া, বাবার লোভ, চেন চুরি, সব কিছু। ওনার কপালের ভাঁজগুলো গভীর হল। তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, অনেক বড় ভুল করছো বাবা। লাশের জিনিস, বিশেষ করে যেই লাশের মৃত্যু স্বাভাবিক না, সেই জিনিসের উপরে কুফরি কালাম করা আছে। ছুলে কি বিপদ হতে পারে কল্পনাও করতে পারবে না। হুজুর তখন উনার জীবনের একটা অভিজ্ঞতার কথা বললেন। শোনো রিয়াজ, আজ থেকে প্রায় 20 বছর আগের কথা। আমি তখন নতুন মসজিদে জয়েন করেছি। হাসপাতালের মর্গ তখন আজকালকার মতো এত আধুনিক ছিল না। এখানকার মসজিদে আমরা তখন তাবলিগের কাজে এসেছিলাম। তখন এখানে এক ডোম কাজ করত, নাম ছিল সুলতান। সুলতান ছিল খুব সাহসী, কিন্তু তার একটা দোষ ছিল, সে লাশের গায়ের জিনিসপত্র চুরি করত। আমি তাকে অনেকবার বারণ করেছি, বলেছি, সুলতান, বড় খারাপ কাজ, কিন্তু সে আমার কথা কানে তুলত না। বলতো, মরা মানুষের আবার বদদোয়া কি যে কন। একদিন এক অ্যাক্সিডেন্টের লাশ এলো। লোকটা ছিল বৃদ্ধ, বাস অ্যাক্সিডেন্টে মারা গেছিল। তার হাতে একটা তামার বালা ছিল, তাতে অদ্ভুত সব নকশা। সুলতান লাশ কাটার সময় সেই বালাটা খুলে নিজের কাছে রেখে দেয়। আমি তাকে বলেছিলাম বালাটা না খুলতে। সেই রাতে সুলতান ডিউটি শেষ করে তার ঘরে গেল। মাঝরাতে হঠাৎ তার ঘর থেকে বিকট চিৎকার। আমরা কয়েকজন দৌড়ে গেলাম। গিয়ে দেখি সুলতান ঘরের মাঝখানে শূন্যে ভেসে আছে। হ্যাঁ বাবা, বিশ্বাস করো, তার পা মাটি থেকে অন্তত 2 হাত ওপরে। তার শরীরটা এমনভাবে মোচড়ানো ছিল যেন কেউ তাকে ভেজা কাপড়ের মতো চিপছে।
আর সে নিজের ভাষায় কথা বলছিল না, তার গলা দিয়ে অদ্ভুত এক আওয়াজ বের হচ্ছিল। আমরা ভয়ে এগোতে পারছিলাম না। আমি সাহস সঞ্চয় করে আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম। আমি যত জোরে পড়ি, সুলতান তত জোরে চিৎকার করে। এক পর্যায়ে সুলতান ধপাস করে মাটিতে পড়ে গেল। আমরা কাছে গিয়ে দেখলাম তার হাতের সেই তামার বালাটা তার মাংসের ভেতরে ঢুকে গেছে, যেন ওটা আগুনের মতো গরম, হাড় পর্যন্ত পুড়িয়ে দেবে। সুলতান আর বাঁচেনি। সে মারা যাওয়ার আগে শুধু বলেছিল, ও আমারে ছাড়ে নাই হুজুর। সুলতানের লাশ দাফন করার সময় আমরা দেখেছিলাম তার কবরের মাটি বারবার ধসে পড়ছিল। অনেক কষ্টে তাকে দাফন করা হয়। হুজুর থামলেন। তার চোখে এক ধরনের আতঙ্ক আর সতর্কবার্তা। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, রিয়াজ, তোমার বাবার অবস্থা সুলতানের চেয়েও খারাপ হতে পারে, কারণ সুলতান শুধু একটা জিনিস নিয়েছিল, আর তোমার বাবা এমন একটা জিনিস নিয়ে আসছেন যা একটা শয়তানকে বন্দী করার কাজে লাগানো হয়েছিল। ওই চেনটা ছিল তালা, সে সহজে ছাড়বে না। আমি হুজুরের হাত ধরে কান্না শুরু করে দিলাম, আমার আব্বাকে বাঁচান। হুজুর আমার মাথায় হাত রাখলেন। কান্না থামাও, আল্লাহর উপর ভরসা রাখো, আমি আসব রাতে। কিন্তু মনে রেখো, এটা কোনো সাধারণ রুকাইয়া বা ঝাড়ফুঁক না, এটা একটা যুদ্ধ। আমি মাথা নাড়লাম, আমরা প্রস্তুত। রাত তখন প্রায় 11টা। হুজুর তার কিছু ছাত্র আর প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আমাদের বাসায় এলেন হুজুর। তিনি সঙ্গে করে আগরবাতি, গোলাপ জল আর পুরনো কিতাব নিয়ে এসেছিলেন। বাসায় ঢোকার আগেই হুজুর থমকে দাঁড়ালেন। তিনি দরজার দিকে তাকিয়ে খুব নিচু স্বরে বললেন, রিয়াজ, তোমাদের ঘরের ভেতরে খুব বাজে একটা জিনিস আছে। আমি এখান থেকেই তার উপস্থিতি টের পাচ্ছি। খুব সাবধান। আমরা ঘরে ঢুকলাম। বাবা তখন বিছানায় শুয়েছিলেন, তার হাত পা রশি দিয়ে খাটের সাথে শক্ত করে বাঁধা। আমিই বেঁধে রেখেছিলাম, কারণ সন্ধ্যায় তিনি মাকে আক্রমণ করার চেষ্টা করেছিলেন। বাবাকে দেখে হুজুর তার ছাত্রদের ইশারা করলেন। তারা ঘরের চারকোনা বন্ধ করার জন্য আজান দিতে শুরু করলেন। আজানের শব্দ শুরু হতেই বাবার শরীরটা অদ্ভুতভাবে বেঁকে গেল। তিনি এমন জোরে রশি টাঙতে শুরু করলেন যে খাটের পায়াগুলো পর্যন্ত ক্যাচ ক্যাচ শব্দ করতে লাগল। বাবার মুখ দিয়ে ফেনা বের হতে শুরু করল। হুজুর বাবার শিয়লে বসলেন। তিনি বাবার কপালে হাত রেখে সূরা ফাতিহা পড়া শুরু করলেন। হুজুরের হাত কপালে ঠেকতেই বাবা বিকট এক চিৎকার দিলেন। সেই চিৎকার কোনো মানুষের গলার ছিল না। মনে হল হাজার হাজার শেয়াল একসাথে ডেকে উঠল, তুই আমাকে ধরবি না, তুই একবার কবরে আয়, এখন ওর শরীরটা কবরে নিতে চাস? হুজুর ঘাবড়ালেন না। তিনি আরও জোরে তেলাওয়াত শুরু করলেন। বাবার শরীর থেকে কেমন যেন একটা উত্তাপ বেরোতে শুরু করল। হঠাৎ বাবা আমার দিকে তাকালেন। সেই চাউনি বাবার ছিল না। রিয়াজ, রিয়াজ ভাই, আমাকে বাঁচান, এরা আমাকে পুড়িয়ে মারছে। আমি চমকে উঠলাম। এই তো সেই গলা। আফরিনের মা যখন আফরিনের কথা বলছিল, তখন আমার কল্পনায় যে শটটা ছিল ঠিক তেমনই। হুজুর ধমক দিয়ে উঠলেন, রিয়াজ, খবরদার, ওর চোখের দিকে তাকাবে না, ও তোমাকে সম্মোহিত করার চেষ্টা করছে। কিন্তু আমি ভুলটা করে ফেললাম। আমি বাবার চোখের দিকে তাকালাম, আর তাকানোর সাথে সাথেই আমার মনে হল আমি এক গভীর অন্ধকার কুয়োর মধ্যে পড়ে যাচ্ছি। আমার চারপাশে সবকিছু ঝাপসা। কেউ একজন ফিসফিস করে আমাকে বলল, দরজাটা খুলে দে। আমার হাত নিজের অজান্তেই দরজার ছিটকানির দিকে এগিয়ে গেল। হুজুর চিৎকার করে উঠলেন, রিয়াজ, না! হুজুরের ধমকে আমার সম্বিত ফিরে এলো। তিনি এক ঝটকায় আমাকে দরজার কাছ থেকে সরিয়ে দিলেন। ঠিক সেই মুহূর্তে দরজার বাইরের দিক থেকে প্রচণ্ড এক ধাক্কা এলো, যেন কোনো বন্য হাতি সমস্ত শক্তি দিয়ে দরজায় আঘাত করছে। কাঠের দরজাটা মরমর করে উঠল। হুজুর আমাকে ইশারা করলেন বাবার পায়ের দিকটা চেটে ধরতে। আমি কাঁপতে কাঁপতে বাবার পা জড়িয়ে ধরলাম। বাবার শরীরটা তখন বরফের মতো ঠান্ডা, অথচ চামড়ার নিচ দিয়ে সাপের মতো কিছু একটা কিলবিল করছে। হুজুর তার ঝুলি থেকে বের করা লোহার পেরেকগুলো দরজার চৌকাঠে ঠুকতে লাগলেন। তিনি প্রতিটা পেরেকে হাতুড়ির ঘা দিচ্ছিলেন আর উচ্চস্বরে আয়াতুল কুরসি করছিলেন। বাবার মুখ দিয়ে তখন ফেনা এবং কালো রঙের এক ধরনের তরল পদার্থ বেরিয়ে আসছিল। প্রায় ঘণ্টাখানেক ধরে চলল এই যুদ্ধ। হুজুর যখন শেষ পেরেকটা গেথে দিয়ে দোয়া পড়লেন, তখন হঠাৎ করেই বাবার শরীরের খিঁচুনি বন্ধ হয়ে গেল।
বাইরের ঝোড়ো বাতাসটাও থেমে গেল। ঘরের ভেতরের ভারী বাতাসটা যেন একটু হালকা হল। বাবা নিস্তেজ হয়ে বিছানায় পড়ে রইলেন, তার চোখগুলো বন্ধ, শ্বাসপ্রশ্বাস খুব ধীর। হুজিরের কপালে জমে থাকা ঘাম তিনি মুছে বাবার দিকে তাকালেন। তাকে খুব ক্লান্ত দেখাচ্ছিল। তিনি আমাকে বললেন, রিয়াজ, আপাতত বিপদটা আটকানো গেছে। আমি ঘরটা বন্ধ করে দিয়েছি, আর বাইরে থেকে ও কোনো সাহায্য পাবে না। কিন্তু ভেতরের জিনিসটা এখনও পুরোপুরি যায়নি, ও সুপ্ত অবস্থায় আছে। তোমার বাবার শরীরের অনেক ক্ষতি হয়েছে, ওনাকে বিশ্রাম নিতে দাও। আমি ফজরের সময় আবার আসব। ততক্ষণ পর্যন্ত কেউ এই ঘর থেকে বেরোবে না, আর কাউকে ঢুকতেও দেবে না। আমিও পাশের ঘরে একটু জিরিয়ে নেই। হুজুর পাশের ঘরে গেলেন। মা বাবার শিওরে বসে কোরআন শরীফ পড়ছিলেন। আমি দরজার সামনে একটা চেয়ার পেতে পাহারা দিলাম। সারাদিনের ধকল আর মানসিক চাপে আমার শরীর ভেঙে আসছিল। আমি জেগে থাকার আপ্রাণ চেষ্টা করলাম, কিন্তু চোখের পাতাগুলো যেন পাথরের মতো ভারী হয়ে আসছিল। একসময় কখন যে আমার চোখ লেগে গেল আমি টেরই পেলাম না। হয়তো ওটা স্বাভাবিক ঘুম ছিল না, হয়তো ওটা সেই শয়তানেরই কারসাজি। ঘুমের মধ্যে আমি এক অদ্ভুত স্বপ্ন দেখলাম। বাবা একটা অন্ধকার গর্তের পাশে দাঁড়িয়ে আছেন, আর সেই গর্ত থেকে শত শত কালো হাত তাকে টেনে নিচের দিকে নিয়ে যাচ্ছে। বাবা আমার দিকে তাকিয়ে চিৎকার করছেন, কিন্তু কোনো শব্দ করতে পারছেন না। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল, বুকটা ধক করে উঠল। মোবাইলের স্ক্রিনে তাকিয়ে দেখি রাত 3:09। ইলেকট্রিসিটি নেই, হ্যারিকেনের আলোটা নিভু নিভু। আমি ধর্মর করে বিছানার দিকে তাকালাম। বাবার বিছানা খালি। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। মা জায়নামাজে ঘুমিয়ে পড়েছেন। আমি দৌড়ে বাথরুমে গেলাম, রান্নাঘরে খুঁজলাম, কোথাও বাবা নেই। কিন্তু হুজুর তো ঘর বন্ধ করে গিয়েছিলেন, তাহলে বাবা গেল কোথায়? দরজার দিকে তাকিয়ে দেখি ছিটকানিটা ভেতর থেকেই খোলা। তার মানে আমি যখন ঘুমাচ্ছিলাম তখন বাবা... আমার মাথা কাজ করা বন্ধ করে দিল। আমি পাগলের মতো রাস্তায় বের হলাম। কোথায় যেতে পারেন বাবা? মনের ভেতর কুডাক ডাকছে। আমার পা আমাকে সোজা হাসপাতালের দিকে নিয়ে গেল। কেন যেন মনে হচ্ছিল বাবা ওখানেই গেছেন। তার কর্মস্থল, তার পাপের জায়গা আর তার শাস্তির জায়গা সবই তো ওই মর্গ। রাস্তাঘাট একদম ফাঁকা, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। আমি দৌড়াচ্ছিলাম। রাস্তার কুকুরগুলো আমাকে দেখে করুণ সুরে ডেকে উঠল। হাসপাতালের গেট দিয়ে ঢোকার সময় দারোয়ান আমাকে আটকানোর চেষ্টা করল, কিন্তু আমি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে সোজা মর্গের দিকে দৌড় দিলাম। মর্গের গেটটা খোলা। ভেতরে ঢুকতেই নাকে সেই পরিচিত ফরমালিন আর পচা লাশের গন্ধ। কিন্তু আজকে গন্ধটা অন্যরকম, কেমন যেন পোড়া মাংসের মতো, ঠিক যেমনটা বাসায় বাবার শরীর থেকে বেরোচ্ছিল। করিডোর দিয়ে দৌড়াতে দৌড়াতে লাশ কাটা ঘরের মেইন দরজার সামনে গেলাম। ভেতর থেকে হালকা গোঙানির শব্দ আসছিল, আর সাথে শোনা যাচ্ছিল এক অদ্ভুত খট 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 আওয়াজ, যেন কেউ ধাতব কিছু টেবিলে বাড়ি দিচ্ছে। আমি সাহস সঞ্চয় করে দরজাটায় ধাক্কা দিলাম। ক্যাচ ক্যাচ করে খুলে গেল। ভেতরের দৃশ্যের জন্য আমি প্রস্তুত ছিলাম। মর্গের মাঝখানে সেই প্রধান লাশ কাটা টেবিলের ওপর বাবা শুয়ে আছেন। তার পরনে হাসপাতালের একটা নীল রঙের গাউন। বাবার চোখ দুটো খোলা, কিন্তু মণিগুলো উল্টে সাদা হয়ে গেছে। তার হাতে সেই ধারালো লাশ কাটার ছুরিটা ধরা। তিনি নিজের গলার কাছে ছুরিটা ধরে আছেন, হাত কাঁপছে। তিনি প্রাণপণ চেষ্টা করছেন হাত সরাতে। আমি চিৎকার দিয়ে দৌড়ে গেলাম বাবার কাছে, কিন্তু আমি টেবিলের কাছে যাওয়ার আগেই একটা অদৃশ্য শক্তি আমাকে ধাক্কা দিয়ে দেয়ালের সাথে ছিটকে ফেলে দেয়। আমি নড়তে পারছিলাম না। মনে হলো কেউ একজন আমাকে চেপে ধরে রেখেছে। আমার বুকের ওপর যেন মন কেমন পাথর চাপিয়ে দেওয়া হয়েছে। আমি দেখলাম বাবার মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে। হঠাৎ ঘরের অন্ধকার কোণ থেকে একটা ছায়া সরে গেল। ম্লান আলোয় আমি স্পষ্ট দেখলাম সেটা আফরিন, কিন্তু তার পা মাটির ওপরে ভাসছে, মুখটা বিভৎস। সে বাবার কানের কাছে ফিসফিস করে কিছু একটা বলল। এই বলার সাথে সাথেই বাবার হাতটা সজোরে তার গলার ওপরে চেপে বসল। আমি চিৎকার দিয়ে উঠলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো শব্দ বের হল না। বাবার হাতের ছুরিটা এক টানে তার শ্বাসনালী কেটে ফেলল। ফিনকি দিয়ে রক্ত ছুটল। বাবা ছটপট করতে করতে শান্ত হয়ে গেলেন। রক্তে পুরো টেবিল ভেসে গেল। সেই ছায়াটা তখন বাবার লাশের ওপর ঝুঁকে পড়ল।
মনে হলো বাবার গলার ক্ষতের ভেতর হাত ঢুকিয়ে সে কিছু খুঁজছে। আমি আর জ্ঞান ধরে রাখতে পারিনি। আমার যখন জ্ঞান ফিরল তখন সকাল। আমি আমার রুমের বিছানায় শুয়ে আছি। কি আমি বেডে কিভাবে এলাম? দৌড়ে মর্গের দিকে ছুটেছিলাম আমি। পুলিশ আর হাসপাতালের লোকেরা বাবাকে ঘিরেছিল। তারা বলছিল মুফিজ ডোম আত্মহত্যা করেছে, কিন্তু আমি সত্যটা জানতাম কি ঘটেছিল রাতে। পুলিশ যখন বাবার লাশটা ব্যাগে ভরার জন্য তুলছিল তখন একজন কনস্টেবল চিৎকার করে উঠল, স্যার এইটা কি? লাশের গলার ভেতর মনে হলো কিছু একটা আটকে আছে। আমি হামাগুড়ি দিয়ে এগিয়ে গেলাম। দেখলাম বাবার গলার কাছে ঠিক যেখানে শ্বাসনালী কাটা হয়েছে সেই দগদগে ক্ষতের ভেতর কিছু একটা চকচক করছে। সবাই অবাক হয়ে গেল। আমি পাথর হয়ে গেলাম। বাবার কাটা গলার ভেতর থেকে একটা সোনার চেন উকি দিচ্ছে। ফরেন্সিক রিপোর্টে বলা হলো মফিজ ডোম মৃত্যুর আগে নিজেই হয়তো এই চেইনটা গিলে ফেলেছিল। কিন্তু আমি জানি ওটা আফরিন বা আফরিনের রূপ ধারণ করা সেই শয়তান রেখে গেছে। বাবাকে দাফন করার পর আমি আর ওই চাকরি বা ওই এলাকায় থাকিনি। মাকে নিয়ে গ্রামে চলে আসি। কিন্তু আজও মাঝে মাঝে রাতে ঘুম ভাঙলে আমার মনে হয় আমি সেই চেইনের শব্দ শুনতে পাচ্ছি। মাঝে মাঝে মনে হয় বাবা আমার শিওরে দাঁড়িয়ে আছেন আর তিনি ফিসফিস করে বলছেন, লোভ করিস না বাপ, লোভ করিস না। ওই সোনার চেনটা পুলিশ আলামত হিসেবে নিয়ে গিয়েছিল। শুনেছি মালখানায় রাখার কয়েকদিন পর চেনটা গায়েব হয়ে যায়, আর যেই পুলিশ অফিসার ওটার দায়িত্বে ছিলেন তিনি অনেকটাই মানসিক ভারসাম্য হারান। ময়মনসিংহ মেডিকেলের সেই লাশ কাটা ঘর আজও আছে। বহু বছর পার হয়ে গেছে। এখনও সেখানে রাতে অদ্ভুত শব্দ হয়। গভীর রাতে নাকি মফিজ ডোমের গলা শোনা যায়। এই বলেই রিয়াজ ভাই তার ঘটনা শেষ করেছেন। যখন তিনি থামলেন তখন তার চোখ দিয়ে পানি পড়ছিল। বাইরে বৃষ্টি তখনও থামেনি, কিন্তু আমার মনে হচ্ছিল আমাদের চারপাশের পরিবেশটা কেমন অদ্ভুত হয়ে গেছে। আসলে লোভ এমন এক জিনিস যা মানুষকে অন্ধ করে দেয়।